This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। টিভি 9 বাংলায় স্বাগত। নিউজ এট 2 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। রানীগঞ্জে ডাকাতির ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, দুঃসাহসিক ডাকাতি। সেই ঘটনার পুনরাবৃত্তি এবার ডোম জুড়ে হাওড়ার ডোম জুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। অস্ত্র হাতে চড়াও হলেন ডাকাতরা, বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়, দেদারে লুটপাট চালানো হয়, গয়না নিয়ে চম্পট দুষ্কৃতী দলে। আর পুরোটাই সিসি ক্যামেরা বন্দী হয়েছে, রীতিমতো ছবি দেখতে পাচ্ছেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পাচ্ছেন। টিভি 9 বাংলায় এক্সক্লুসিভ কিভাবে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় এবং কিভাবে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করে এই দুষ্কৃতীর দল। রানীগঞ্জে যে ছবি ধরা পড়েছিল ডোম জুড়েও সেই একই ছবি দেখা যাচ্ছে। তাহলে কি রানীগঞ্জের মতো ডোম জুড়ে ডাকাতিতেও কোথাও বিহার যোগ রয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রত। সত্যিই তো রানীগঞ্জের যে ছবি দেখেছিলাম, এমনকি রানাঘাটে যে ছবি দেখেছিলাম, প্রত্যেকটা ঘটনায় কোথাও একটা বিহারের যোগ পাওয়া গিয়েছিল। এই ডোম জুড়েও কি সেই একই যোগ খুঁজে পাচ্ছেন পুলিশ আধিকারিকরা? কি মনে করছেন তারা? একেবারে দেখো, আমরা যে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে হেলমেট পরেছিল ডাকাতরা, তারা কিন্তু ক্রেতা থেকে দোকানে ঢুকেছিল এমনটাই জানা যাচ্ছে। এবং দোকানদারের মাথায় বন্দুক ঠেকিয়ে তারা সমস্ত জিনিস চুরি করে দোকান থেকে বা ডাকাতি করে। এরপর দোকানদার বাধা দিতে গেলে সেই বন্দুকের বাঁট দিয়ে কিন্তু দোকানদারকে মাথায় আঘাত করা হয় এবং গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশ্ন উঠছে যে দিনে দুপুরে একেবারে ভরা বাজারের মধ্যে এইরকম ভাবে ডাকাতি, কোথায় পুলিশি নজরদারি? একটা ঘটনা যখন পশ্চিমবাংলার বুকে আমরা দেখেছি সম্প্রতি, তারপরে এরকম একটা ঘটনা, স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে রয়েছে এলাকার ব্যবসায়ীরা। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ডোম জুড়ের, হাওড়া ডোম জুড়ের ছবি, কিভাবে দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে মারধর করছে, আগ্নেয়াস্ত্র হাতে রীতিমতো দাপাদাপি করছে, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। তো হাওড়া ডোম জুড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু কদিন আগেই যে ছবি আমরা রানীগঞ্জে দেখেছিলাম, রবিবার দেখেছিলাম, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানেও সোনার দোকানে ডাকাতি, সেখানেও রীতিমতো আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি দুষ্কৃতী দলের। একের পর এক ঘটনা ঘটেছে রাজ্যে, একের পর এক ঘটনা ঘটছে বাংলায়। রানাঘাটে দেখেছিলাম, পুরুলিয়ায় দেখেছিলাম, তারপর রানীগঞ্জ, তারপর ডোমজুড়। একের পর এক সোনার দোকানের ডাকাতির ঘটনা, আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি রীতিমতো। আর প্রত্যেকটা ঘটনাতেই কোথাও একটা বিহার যোগ পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম দা, কিভাবে মানে বিহার থেকে এই গ্রুপগুলোকে কন্ট্রোল করা হয়? তারা আমাদের রাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে, আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে, পুরোটাতে বিহার যোগ পাওয়া যাচ্ছে। কিভাবে পাশের রাজ্য থেকে পুরো বিষয়টা কন্ট্রোল করা সম্ভব? কোথাও কি একটা গাফিলতি রয়েছে? অবশ্যই, কারণ প্রথমে আপনাকে বলে দিই, এই যে বাংলাদেশের সাংসদকে এখানে খুন করা হলো, আপনি তো অন্যান্য অনেক জায়গায়, নেপালও ছিল পাশে, অন্যান্য জায়গা ছিল, কেন আজকে ওই আমাদের সল্ট লেগে ওখানে করা হলো? আপনি দেখবেন যারা এসেছিল একেবারে চোখ বুঝে নিশ্চিন্তে আসছে যে এখানে অপারেশনটা খুব ভালোভাবে সাকসেসফুল করতে পারবে। এবার আপনাকে বলি, কয়েকদিন আগে যে ডাকাতিটা আপনারা দেখিয়েছেন, আমি দেখতে পারলাম যে ডাকাতরা সাধারণত মুখ ঢেকে আসে। ওখানে সিসিটিভি লাগানো থাকা সত্ত্বেও আজকে কত বড় সাহস হলে যে তারা এখানে এসে এইভাবে একটা ডাকাতি করতে পারে। অফিসার ইনচার্জকে 1000 থ্যাঙ্কস জানাচ্ছি, অ্যাট দ্য রিস্ক অফ হিজ লাইফ, যে উনি অ্যাকশনটা করেছেন। কিন্তু আপনি এই জিনিসটা দেখুন যে গত কয়েকদিন আগে যে আসানসোল যে ডাকাতিটা হয়েছে, রায়গঞ্জে যেখানে হয়েছে, যে অফিসার ইনচার্জ, দেখুন ডাকাতরা ডাকাতি করতে এসে কি নিশ্চিন্তে আদার্স অন্য স্টেট থেকে। আপনি ভাবুন, এটা শুধু ভাবুন, সাধারণ মানুষের নিরাপত্তাটা আজকে কোন জায়গাতে। একটা সোনার দোকানের মালিক, তারা দোকান করছে মেনটেনিং অল ফর্মালিটি, ট্যাক্স দিয়ে, সবকিছু দিয়ে, কিন্তু তাদের আজকে একের পর এক যে সোনার দোকানগুলো ডাকাতি হচ্ছে। এর আগেও আপনারা অনেক ডাকাতি কি দেখিয়েছেন, ডিটেকশন হচ্ছে, কিন্তু এরা নিশ্চিন্তে ওয়েস্ট বেঙ্গলকে বেছে নিয়েছে, কারণ যে এখানে রেস্টুরেন্ট নেই, এখানে হলেও ধরা পড়লে ফুলের মালা দিয়ে বেরিয়ে আসবে, কোনো কনভিকশন নেই, পুলিশ অ্যাকশন করছে। কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ভাই আমরা রয়েছি। শুধু ডাকাতি সোনার দোকান নয়, আমি বলছি সাধারণ মানুষের নিরাপত্তাটা আজকে খাদের কিনারায় কিন্তু পৌঁছে গেছে। একদম, অনেক ধন্যবাদ। সত্যি তো সোনার দোকান মানে সেখানে
সিসি ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে দুষ্কৃতীর দল বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে এসে অবাধে লুটপাট চালাচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে কি নিরাপত্তা ব্যবস্থার সত্যি গাফিলতি রয়েছে? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠছে। এবার একটু কসবার দিকে নজর রাখা যাক নাকি, কারণ শাসক দলে কোন্দল সেখানে বেশ কয়েকদিন ধরেই চলছে। কিন্তু এই কোন্দল কেন? শুধুই কি রাজনৈতিক, নাকি এলাকা দখলের রাজনীতিটাও কোথাও লুকিয়ে রয়েছে? সিন্ডিকেট রাজেরও কিন্তু অভিযোগ করছে। সূত্রে খবর, এই লড়াই মূলত কসবার খালি জমি নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটা নিয়েই দুই কাউন্সিলরের গোষ্ঠীর সংঘর্ষ। পূর্ব কলকাতার জলাভূমি সংলগ্ন কসবার 107 এবং 108 নম্বর ওয়ার্ড এলাকার ভিতরের খালি জমির দাম কাঠা পিছু 60 থেকে 80 লক্ষ টাকা। ইএম বাইপাস লাগোয়া জমি হলে দাম 1.5 কোটি। রাজ্যের ভূমি দপ্তরের তথ্য অনুযায়ী প্রায় 190টির কাছাকাছি খালি জমি রয়েছে এই দুটি ওয়ার্ডে, যার মধ্যে ব্যক্তিগত জমি, কেএমডি এর জমি এবং বেশ কিছু পরিত্যক্ত জমিও রয়েছে। আর এই জমি এখন শাসক দলের নেতা ও জমি হাঙরদের নজরে পড়েছে। প্রশাসনের তথ্য বলছে, কেএমডি এর জমিগুলিতে সরকারি বোর্ড লাগানো হলেও রাতের অন্ধকারে সেই বোর্ড খুলে ফেলা হচ্ছে। অভিযোগ, সেগুলি ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি করা হচ্ছে কোটি কোটি টাকায়। গত 2.5 বছরে 60 থেকে 62টি জমি এভাবেই বিক্রি হয়েছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসন কি কিছুই দেখতে পায় না? এই প্রশ্ন তো বিরোধীরা স্বাভাবিকভাবেই করবে। আর এই যে পুলিশ প্রশাসন আদৌ কিছু দেখতে পান কিনা সেই প্রশ্ন যেমন উঠছে, বিরোধীরা অভিযোগ করছে, তেমনই কিন্তু রাজনৈতিক চাপানোতর চলছে। আর তার উপর যখন বিষয়টা একটা দলের মধ্যে, কিছু জমি আছে যেগুলো ধরুন সরকার থেকে অ্যালট করা হয়েছিল, কিন্তু সেই জমিগুলোতে অনেকে বাড়ি করেনি, সরকার থেকে সেগুলো বোর্ড মেরে গেছে। এই গত 6 মাসের মধ্যে সমস্ত বোর্ড উপড়ে ফেলা হয়। এরা জমি বাড়িগুলো বিক্রি করবার চেষ্টা করছে। কিন্তু আমার প্রশ্ন, যে আমরা যারা রাজনীতি করি আমাদের ভাবতে হবে যে আমরা এই যে লোকগুলো যারা সরকারি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, এদেরকে আমাদের গাড়িতে ওঠাবো কি ওঠাবো না, এদেরকে আমরা রাজনীতির কোন জায়গায় রাখবো, আমরা মিছিলে আমার পাশে একে হাঁটাবো কি হাঁটাবো না, এটা আমাকে ঠিক করতে হবে। এটা যদি আমি পলিটিশিয়ান একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে উঠে আসতাম তাহলে আমি এটা করতাম না। কিন্তু আমি অতি সহজ সরলভাবে একটা জায়গা পেয়ে গেছি, তাই এটাকে আমার কাছে কিছু মনেই হচ্ছে না যে এটা কি সরকারি জমি কি না জমি। এটা মানে আমার পারপাস সলভ হলেই হয়ে যায়। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। যেটা সত্যি সে ঘটনাটা আসুক না, আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই। যদি যে ছেলে অন্যায় করবে তার পানিশমেন্ট। ভাড়াটে বাড়িওয়ালার গন্ডগোলে বাইরে থেকে দুষ্কৃতীরা বোমা বন্দুক দিয়ে এসে হামলা চালালো, সেটা তো আমি তো বলতে পারছি না। আমি তো নিজে থানাকে জিজ্ঞেস করেছি এবং থানার সঙ্গে আমার যোগাযোগ আছে, থানায় আমি কথা বলছি। কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না। আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। বাইরের লোকটা কারা নিয়ে আসছে তা আমি জানি না তো সেটা। আমি তো পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। দেবাশিস কুমার যিনি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার দলের দায়িত্বে, তাকে গোটা বিষয়টা কি জানানো হয়? হ্যাঁ, উনি সবটাই জানেন। এটা আমার মনে হয় না এটা কোনো রাজনীতির ঘটনা। সম্পূর্ণভাবে দুষ্কৃতকারীরা এই কাজটা করছেন। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এ ব্যাপারে আমি নিশ্চিত। পুলিশের ব্যর্থতা, পুলিশ এক্ষুনি তাকে গ্রেপ্তার করা উচিত। যদি এরকম কারোর নাম থাকে, কে কার লোক আমার যদি কেউ দাবি করেন বা না করে, সেটা তো প্রশাসনের দেখার কাজ না। প্রশাসনের কাজ যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তো প্রশাসন নিশ্চয়ই তাকে নিতে হবে। স্থানীয় যে থানা তার সঙ্গে কথা বলেছি এবং তাকে এইভাবেই বলা হয়েছে যে যারা অন্যায় করছে তাদের প্রত্যেককে আপনারা গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েট। স্বাভাবিকভাবেই হবে। তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এলাকার উপরে সম্পূর্ণ দখলদারি প্রতিষ্ঠা করা, সরকারি জমি, বিভিন্ন ডিসপিউটেড প্রপার্টি, আনক্লেমড ল্যান্ড, তার সঙ্গে একই সঙ্গে তাদের সমস্ত কিছু সিন্ডিকেটের ব্যবস্থা পুরোটাই তারা করে দেয়। তো স্বাভাবিকভাবেই সেই নিয়ে দুই কাউন্সিলরের মধ্যে লড়াই, তার গোষ্ঠীর মধ্যে লড়াই, গুলি বোমাবাজি, এটা প্রত্যাশিত।
এদিকে কোলাঘাটের দিকে নজর রাখতেই হবে, কারণ সেখানে বেআইনি বাজি কারখানায় যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলো পুলিশের জালে। বাজি কারখানার বাড়ির মালিক, গতকালই ঘাটালের দাসপুর থেকে বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়। তমলুক আদালতে পেশ অভিযুক্ত আনন্দ মাইতি। গতকাল কোলাঘাটে বাজি কারখানায় যে ঘটনার সামনে আসে, রবিবার রাত 10টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। তীব্রতায় ভেঙে যায় দুটি পাকা বাড়ি। ঘটনায় গুরুতর জখম হন এক মহিলা। এখনকার মতো নিউজ এট 2 এখানেই শেষ করতে হচ্ছে। তবে আরো বিস্তারিত আরো অনেক খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়। সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।